আসসালামু আলাইকুম। কিউটু বেসিক্সের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটির টাইটেল রেখেছি নামজারি এ টু জেড। এই ভিডিওতে আমরা জমি সংক্রান্ত নামজারির প্রয়োজনীয় বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কারভাবে জানব। আজকের ভিডিওতে থাকছে নামজারি কি, কিভাবে প্রথমবার ভূমি সেবায় নামজারির জন্য অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে জটিল ও কঠিন যে কোনো নামজারি আবেদন খুব সহজেই করা যায়। এই ভিডিও টিউটোরিয়ালের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আমি এই ভিডিওতে কয়েকটি নামজারি আবেদন সরাসরি করে দেখাবো এবং আবেদন নিষ্পত্তি হয়ে নতুন নামজারি বা খারিজ খতিয়ান ডাউনলোড ও প্রিন্ট করে দেখাবো। এছাড়াও নামজারি ও জমি সংক্রান্ত হিসাব নিকাশের জন্য অনেকগুলো টুলস ফ্রিতে দেওয়া হবে, যেগুলো আমি দীর্ঘ সময় নিজের কাজে প্রফেশনালভাবে ব্যবহার করে আসছি এবং এগুলো ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা হিসাব নিকাশ না করে এক ক্লিকে নামজারি ও জমি সংক্রান্ত হিসাব করতে পারি, যা আমার কাজকে আরো প্রোডাক্টিভ করেছে ও কাজের চাপ কমিয়েছে। সবশেষে নামজারি সম্পন্ন হওয়ার পর নতুন নামজারি বা খারিজ খতিয়ান দিয়ে কিভাবে খাজনা দিতে হয় তা দেখানো হবে। নামজারি বা জমি খারিজ কি? নামজারি বা জমি খারিজ কি তা জানা রেখে একটি জমির মালিকানা কিভাবে হস্তান্তর হয় তা জানতে হবে। প্রথমত, একটি জমি যদি কেউ বিক্রি বা হস্তান্তর করতে চায় তাহলে তাকে উক্ত জমির মালিকানার কাগজ অর্থাৎ খতিয়ান থাকতে হবে। এটা জরিপ খতিয়ান হতে পারে, আবার নামজারি খতিয়ানও হতে পারে। এরপর উক্ত জমির সর্বশেষ অর্থ বছরে খাজনা পরিশোধ করতে হবে এবং সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে কোনো দলিল লেখকের মাধ্যমে দলিল সম্পাদন করে তা রেজিস্ট্রি করে নিতে হবে। এর মানে একজন জমির মালিক কারো নিকট জমি বিক্রি করলে উক্ত ব্যক্তি শুধু দলিল মূলেই জমির মালিকানা প্রাপ্ত হন। এরপর উক্ত দলিল মূলে মালিকানা প্রাপ্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামজারি বা জমির খারিজ করানোর মাধ্যমে পূর্বের খতিয়ান হতে জমি কর্তন করে নতুন খতিয়ান তৈরি করবেন না, ততক্ষণ পর্যন্ত জমির সরকারি রেকর্ড সিস্টেমে মালিক পূর্বের ব্যক্তি থেকে যাবে। তার মানে নামজারি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য একটি দলিল সম্পাদন হওয়ার পরই মূল দলিল বের হওয়ার জন্য 2-3 বছর অপেক্ষা না করে সাব রেজিস্ট্রার অফিস থেকে সঙ্গে সঙ্গে দলিলের অবিকল নকল বা জাবেদা কপি তুলে নামজারি করানো উচিত। অর্থাৎ আমরা বুঝতে পারলাম নামজারি হলো যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈধভাবে জমির মালিকানা লাভ করে তা সরকারি রেকর্ডে হালনাগাদ করার পদ্ধতিকেই নামজারি বলে। নামজারির জন্য প্রয়োজনীয় কাগজপত্র। নামজারির জন্য প্রথমেই আবেদনকারী বা আবেদনকারীগণের জাতীয় পরিচয়পত্র, এরপর ছবি, মোবাইল নম্বর, এগুলো মূলত ভূমি সেবা অ্যাকাউন্ট তৈরির জন্য ব্যবহৃত হয়। এরপর যে খতিয়ানতে নামজারি আবেদন করতে চাচ্ছেন এবং উক্ত খতিয়ানের যদি কোনো খাজনার চেক বা দাখিলা থেকে থাকে, এরপর উক্ত খতিয়ান হতে আপনি যে দলিল মূলে মালিকানা প্রাপ্ত হলেন সেই দলিল এবং কিছু ক্ষেত্রে বায়া দলিলের প্রয়োজন হতে পারে এবং কোন ক্ষেত্রে প্রয়োজন হবে সেটা আমি এখানে নোট করে দিয়েছি। এরপর ওয়ারিশ সনদ প্রযোজ্য ক্ষেত্রে, বন্টন দলিল যদি থাকে প্রযোজ্য ক্ষেত্রে, হাত নকশা, স্কেচ ম্যাপ বিশেষ ক্ষেত্রে, ডিভাইডেশন প্যান্টাগ্রাফ বিশেষ ক্ষেত্রে। আপনারা এই নোটগুলো পড়ে নেবেন। আরো গভীরভাবে জানতে নিচের ব্লগ পোস্টটি পড়তে পারেন, যেখানে সুন্দরভাবে কোন ক্ষেত্রে কি কাগজ প্রয়োজন হবে তা দেয়া আছে এবং নামজারি এবং জমি হস্তান্তরের খুঁটিনাটি এবং বিস্তারিত দেয়া আছে। প্রথমবার ভূমি সেবা বা নামজারি অ্যাকাউন্ট তৈরির জন্য mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে মোবাইল নম্বর, নাম ও ক্যাপচা দিয়ে মোবাইলে একটি ওটিপি পাঠাতে হবে। ওটিপি দিয়ে নম্বর ভেরিফাই হয়ে গেলে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এরপর প্রোফাইলে ভেরিফাই বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিয়ে এভাবে এনআইডিটি যাচাই করে নিতে হবে। তারপর ভূমি সেবা প্রোফাইলে ছবি ও তথ্য দিয়ে আপডেট করে নিতে পারেন। প্রোফাইলে বাকি তথ্য আপডেট না করলেও চলে, তবে আপডেট করে রেখে দিলে পরবর্তীতে নামজারি আবেদনের সময় স্বয়ংক্রিয়ভাবে অনেক তথ্য পূরণ হয়ে যাবে। এই হলো ভূমি সেবা অ্যাকাউন্ট, যেখানে মিউটেশন বা নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান অনুসন্ধান সহ অনেক সুবিধা একত্রে পাওয়া যায়। এখন আমরা সালমা খাতুনের একটি নামজারি আবেদন করতে যাচ্ছি। প্রথমে আমরা সালমা খাতুনের জন্য মিউটেশন প্রোফাইল খুলে তার প্রোফাইলটি কমপ্লিট করি এবং এরপর মিউটেশন ট্যাবে গিয়ে তার জন্য একটি নামজারি আবেদন করব। নামজারি আবেদন করার পূর্বে আমাদের নামজারি আবেদনের একটি খসড়া তৈরি করে নেওয়া উচিত, কারণ নামজারি আবেদন যদি অসম্পূর্ণ কোনো তথ্য থাকে তাহলে ফর্ম থেকে ফেরত আসাটা আর এসে আবার পুনরায় কাগজপত্র সঠিক করে আবার পূরণ করাটা কষ্টসাধ্য। যার কারণে আমরা প্রথমে খসড়া করে নেব। এতে যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে আমরা তা সংশোধন করে চূড়ান্তভাবে অনলাইন ফর্মটি পূরণ করব। তো আমরা খসড়া করার জন্য এরকম একটি শীট তৈরি করে নেব। এই শীটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যেটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই শীটের বাঁদিকে আমরা আবেদনকারীর তথ্য এনআইডি অনুযায়ী পূরণ করব। এখানে একাধিক আবেদনকারী হলে এই অংশটি কপি করে
এই অংশটি কপি করে নিচে বসাবো। যেহেতু সালমা খাতুন এককভাবে নামজারি আবেদনটি করছেন, তাই এভাবে রাখছি। এরপর জমির মৌজা বসাবো এবং দলিল দেখে দলিলের তথ্য পূরণ করব। এখানে প্রথমে দলিল নম্বর, দলিলের তারিখ, দলিলের ধরন, দলিলের মূল্য এবং দলিলের পাতা সংখ্যা বসাবো। তো দলিল আমরা প্রথমে 5893 এই দলিলটি ওপেন করে দেখব 5893 কিভাবে আমি তথ্যটি পূরণ করেছি বুঝতে পারবেন। আমরা বেশিরভাগ প্রায় সব ধরনের দলিলের ডান দিকে বা মাঝে দলিল নম্বর থাকতে পারে। এখানে ডান দিকে দলিল নম্বর এক বা একাধিক জায়গায় থাকতে পারে এবং বাঁ দিকে মূলত কর্মিক নম্বর থাকে, যা আমাদের ব্যবহার করতে হবে না। এটি মূলত রেজিস্ট্রি অফিস থেকে দেয়া হয়। আমাদের মূলত দলিল নম্বরটি প্রয়োজন হবে। এখানে দলিলের অন্তর্গত সকল জমির শ্রেণী দেওয়া থাকতে পারে। তো দলিলের মোট জমি এখানে। এবং আরেকটি বিষয় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, নামজারি আবেদনের জন্য যে দলিলগুলো স্ক্যান করবেন, সেক্ষেত্রে প্রত্যেকটি দলিলের প্রথম পাতা এবং শেষের পাতার পিছন দিক অবশ্যই স্ক্যান করে নিতে হবে এভাবে। তো আমরা দেখতে পাচ্ছি গ্রহীতা 1 এবং গ্রহীতা 2 এবং দাতা 1। এখানে দাতা আনারুল এবং গ্রহীতা সালেমা খাতুন বা সালমা খাতুন ও আব্দুল মান্নান। তো আমরা দলিলের রেফারেন্সে গিয়ে দেখতে পারবো এখানে মূলত যদি জমি সমঅংশ থাকে তাহলে এভাবে থাকবে, আর যদি জমি কম বেশি ভাবে ক্রয় করে সেক্ষেত্রে প্রত্যেকের নামের পাশে তার জমির পরিমাণ দেয়া থাকবে। তো আমরা এখানে দেখে বুঝতে পারছি এটি তারা সমঅংশ ক্রয় করেছেন। তো আমাদের এবার আমরা জমির তথ্যে যাই। এখানে মূলত দুটি জমির তথ্য দেয়া আছে। এখানে হচ্ছে প্রথম জমির তথ্য, এখানে হচ্ছে দ্বিতীয় জমির তথ্য। তো আমরা ইতিপূর্বে জেনেছি এই খতিয়ানটির একটি মিসকেস চলমান, যার কারণে এটি আমরা আবেদন করছি না। এখানে আমরা 1 শতক বাদ দিয়ে 8.5 শতকের আবেদন করব। মূলত এই 8.5 শতকের অর্ধেক পাবে সালমা খাতুন। এখানে দুটি পুরাতন দাগ ও নতুন দাগ উভয় দাগই রয়েছে। তো আমরা মূলত নতুন দাগে আবেদন করব, কারণ আমাদের গেজেট চূড়ান্ত হয়েছে 2015 সালে, যদিও দলিলটি 2008 সালের। তো গেজেট চূড়ান্ত হওয়ার পর আমরা 2025 সালে এসে নামজারি করতে চাইলে আমাদের অবশ্যই নতুন দাগেই করতে হবে। এখন জমির বিবরণে আমরা খতিয়ান নম্বর দেখতে পাচ্ছি না, তবে আমরা খতিয়ান সংগ্রহ করে নিয়েছি। খতিয়ানটি হচ্ছে উক্ত দাগের খতিয়ানটি হচ্ছে 1057, দাগ 257, রেকর্ডীয় মালিক আবু মোহাম্মদ আবদুল্লাহিল কাইয়াম। কিন্তু আমাদের দলিলে জমি প্রদান করেছেন আনারুল হক। তো আমাদের বুঝে নিতে হবে এখানে কোনো দলিল বা খারিজ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 2003 সালে এবং 2004 সালে দুটি দলিল মূলে রেকর্ডীয় মালিক আবদুল্লাহিল কাইয়ুমের নিকট হতে আনারুল হক প্রাপ্ত হন। তা এখানে জমির ধারাবাহিকতার বিবরণে দেয়া আছে। তো আমরা এই দলিলগুলো তুলে নিয়েছি এবং তাকে যিনি আবেদন করবেন তার নিকট এই দলিলগুলো থাকার কারণে আমরা খুব সহজেই স্ক্যান করে নিতে পেরেছি। মূলত এই দলিলগুলো তার কাছে ছিল না। পরবর্তীতে তিনি সাব রেজিস্ট্রি অফিস থেকে এগুলোর নকল আবেদন নকল তুলে নেন, যেগুলো দিয়ে আমরা স্ক্যান করে নামজারি আবেদন করব। 295 এটি মূলত একটি সার্টিফাইড কপি যা আবেদনের জন্য তোলা হয়। এখানে দাতা আবদুল্লাহিল কাইয়ুম ও গ্রহীতা আনারুল হক। তো মূলত আমরা এই দলিলগুলো ভিতরের অংশে পড়ে নিশ্চিত হব যে ওই দাগটি আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি 257 দাগে তিনি 16.5 শতক জমি বিক্রি করেছেন। সে অনুযায়ী আমরা এভাবে তথ্যগুলো পূরণ করি। তো মূলত এটি হচ্ছে মূল দলিল, এটি হচ্ছে বায়া দলিল। তো আরেকটি বিষয় লক্ষণীয়তা হচ্ছে 2007 ও 8 সালে তিনি একটি নামজারি করে নেন আনারুল হক। যেহেতু তিনি জমি 2008 সালে বিক্রি করেন, তাকে অবশ্যই নামজারি করতে হয়েছে। কিন্তু 2007 ও 8 সালে যখন নামজারি করেছেন তা অবশ্যই পুরাতন দাগে হয়ে গিয়েছিল, কারণ তখন এই খতিয়ানটি প্রকাশ পায়নি। মূলত এই খতিয়ানটি প্রকাশ পেয়েছে 2015 সালে।
যা আমরা এই ধরনের RS খতিয়ানের এই সিলের ভিতরে দেখতে পারবো। তো যা হোক, যেহেতু তাই আমাদের এই খতিয়ানটির আর প্রয়োজন হবে না, মূলত বায়া দলিল দিয়ে আমরা নামজারি করতে পারবো। এই খতিয়ানটির কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। এটি মূলত এটি একটি আবেদন। এই সেকশনটি কপি করে হুবহু আমি উপরে রেখে দিয়েছি তার স্বামীর অংশের আবেদনের জন্য। মূলত এটি দিয়ে একটি আবেদন হবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি মুসলামাত সালমা খাতুনের আরও একটি দলিল রয়েছে, আহুক দলিল, যার কারণে আমি মূলত আবেদনটি পৃথকভাবে করছি। কারণ সালমা খাতুনের এই দলিলটি থাকার কারণে যৌথভাবে করা সম্ভব হচ্ছে না। যদি এই দলিলটি না থাকতো তাহলে আমরা এই আবেদনটি 850 টাকার জমি আবেদনটি যৌথভাবে করতে পারতাম। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 6411 এই দলিল মিলে সালমা খাতুন আবুল কাশেমের নিকট হতে জমি প্রাপ্ত হন এবং আমরা দলিলটি দেখতে পাচ্ছি 2021 সালের। তো আমাদের নিশ্চিত বলতে পারি 2021 সালে যদি দলিলটি হয়ে থাকে তাহলে তিনি অবশ্যই নতুন নামজারি করে জমিটি প্রদান করেছেন। তো আমরা দলিল থেকে নামজারি খতিয়ানটির নম্বর দেখতে পারবো, খারিজ খতিয়ান। তো আমি খতিয়ানটি সংগ্রহ করে নিয়েছি। এটি হচ্ছে নামজারি খতিয়ান। তো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি জরিপ খতিয়ান বা RS খতিয়ান, এটি হচ্ছে একটি নামজারি খতিয়ান। নামজারি খতিয়ানের তথ্য তোলার সময় নামজারি খতিয়ান ডেলিভারির তারিখ বা মঞ্জুরের তারিখ দিতে হয়। এখানে খতিয়ান নম্বর, এখানে হচ্ছে খতিয়ান নামজারি মঞ্জুরের তারিখ। তো এই হচ্ছে মোটামুটি একটি নামজারি আবেদনের সাধারণ তথ্য। এখানে রেকর্ডীয় মালিক বা এখানে নামজারি মালিক বা রেকর্ডীয় মালিক যদি সরাসরি দাতা হয় সেক্ষেত্রে বায়া দলিলের প্রয়োজন হয় না। আর কোনো ক্ষেত্রে যদি সরাসরি রেকর্ডীয় মালিক সর্বশেষ জরিপ অনুযায়ী দাতা না হয় তাহলে বায়া দলিলের প্রয়োজন হতে পারে। যেমন এখানে 2 ধরনের উদাহরণই আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা নামজারি আবেদন করতে পারি। তো আরেকটি বিষয় লক্ষণীয়, এখানে হোল্ডিং নম্বর আপনি কোথায় পাবেন? হোল্ডিং নম্বর মূলত নামজারি প্রোফাইলের ভূমি উন্নয়ন কর সেকশনে গিয়ে প্রতিনিধি পেমেন্টে খতিয়ান অনুসন্ধান করলেই হোল্ডিং এর তথ্য পেয়ে যাবেন। তো আমরা হোল্ডিংটি এখান থেকে সংগ্রহ করতে পারি। তো আমরা হোল্ডিংটি সঠিক থাকলেই তবে আমরা হোল্ডিং এর তথ্য পূরণ করব। আর যদি আংশিক ভুল থাকে তাহলে আমরা 00 দিয়ে ম্যানুয়ালি তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে পারবো। তো আমি এখানে খতিয়ানের নাম আছে আব্দুল্লাহ এল কাইয়ুম, কিন্তু এখানে নাম তোলা হয় আব্দুল কাইয়ুম, যার কারণে আমি এটা তুলতে চাচ্ছি না, কারণ এটা সমস্যা তৈরি করতে পারে। তো আমি 00 দিয়ে রাখবো। আর যদি সঠিক থাকে তাহলে আমরা অবশ্যই তা পুরো করব। এখানে অবশ্যই দাগ দেখে নেবেন, দাগ ভুল থাকলে বা শ্রেণী ভুল থাকলে তারা অবশ্যই ম্যানুয়ালি তথ্য এন্ট্রি করে নামজারি করবেন। তো এখন আমরা সালমা খাতুনের এই তথ্যের ভিত্তিতে একটি নামজারি আবেদন করব। অনলাইনে নামজারি আবেদন ফর্ম পূরণ। নামজারি আবেদন ফর্ম পূরণের জন্য mutation.land.gov.bt গিয়ে ভূমি সেবা প্রোফাইল বা নাগরিক কর্নারে লগ ইন করতে হবে। লগ ইন হয়ে গেলে মিউটেশন ট্যাবে গিয়ে নতুন আবেদন করুনে ক্লিক করব। এখন 20 টাকা কোর্ট ফি পেমেন্ট করব। আমরা জানি নামজারি আবেদনের সরকারি ফি 1170 টাকা। এর মধ্যে নামজারি ফর্ম পূরণের শুরুতে 20 টাকা কোর্ট ফি এবং নামজারি দাখিলের পর 50 টাকা নোটিশ জারি ফি পেমেন্ট করতে হয়। এরপর সব শেষে আবেদনের সকল অফিসিয়াল প্রসেস শেষে আবেদন মঞ্জুর হলে 1100 টাকা দিয়ে নতুন খতিয়ান সংগ্রহ করতে হয়। তো কোর্ট ফি পেমেন্ট হয়ে গেলে আমরা আবেদন ফর্মটি দেখতে পাবো। তো কোর্ট ফি পেমেন্ট হয়ে গেল, এখন আমরা নামজারি আবেদন ফর্মটি দেখতে পাবো।
যেহেতু আমরা রেকর্ড খতিয়ান ও নামজারি ২ ধরনের খতিয়ান থেকে আবেদনটি করছি, তাই আমাদের ২টি অপশনই সিলেক্ট করতে হবে। এখন কিভাবে মালিকানা অর্জন করেছেন তা সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু কবলা বা ক্রয় মূল্যে জমির মালিকানা প্রাপ্ত হয়েছি, তাই আমাদের ক্রয় সিলেক্ট করতে হবে। অন্যান্য ক্ষেত্রে বাকি অপশনগুলো দেখে নিবেন। ক্রয় সিলেক্ট করলে আমরা নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পাবো। এখানে আবেদনকারী বা গ্রহীতার তথ্যে একক ও যৌথ ২টি অপশনই আছে। যেহেতু আমরা আবেদনটি এককভাবে করছি, তাই এককে ক্লিক করব এবং যৌথ হলে এবং জমির পরিমাণ যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে যৌথ নামজারির তফসিল বন্টন ক্যালকুলেটর লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে, তা পেয়ে যাবেন। একক সিলেক্ট করে আবেদনকারীর তথ্য দেব। আবেদনকারী যেহেতু প্রাপ্তবয়স্ক, তাই প্রাপ্তবয়স্ক সিলেক্ট করব। প্রাপ্তবয়স্ক না হলে অপ্রাপ্তবয়স্ক প্রবাসী বিভিন্ন অপশন রয়েছে। তো আবেদনকারীর যেহেতু লগড ইন ব্যক্তি, তাই তার কিছু তথ্য অটোমেটিক পূরণ হয়ে গেছে। আমরা শুধু ঠিকানা দিচ্ছি। একটি বিষয়ে লক্ষণীয়, এই আবেদনকারীর ব্যক্তির এনআইডি কার্ডে ঠিকানা ঢাকার ঠিকানা, কিন্তু তিনি যে জমির আবেদন করছে তা হচ্ছে রংপুরের। তো আমি কোর্ট ফি পেমেন্টের সময় ঠিকানা রংপুরে দিয়েছিলাম, কিন্তু আবেদনকারীর তথ্যে আমি ঠিকানা ঢাকা দিচ্ছি। কোর্ট ফির তথ্যে মূলত যে স্থানে জমি, সেই স্থানের ঠিকানাই দিতে হয়। এখানে আমি এনআইডি অনুযায়ী তথ্য পূরণ করছি। পূরণ করার পর সংরক্ষণ বাটনে ক্লিক করব। এরপর দলিলের তথ্য সেকশনে দলিলের তথ্য পূরণ করব। মূলত মূল দলিলের তথ্য এখানে দিতে হয়। প্রথম মূল দলিলের তথ্য এখানে পূরণ করছি কপি পেস্ট করে। দলিল আপলোড করব। দলিল আপলোডের পূর্বে আপনারা বিভিন্নভাবে ফাইল সাইজ কম্প্রেস করে নিতে পারেন। আমি এনএক্স পাওয়ার লাইট দিয়ে ফাইল সাইজটি কম্প্রেস করেছি, বা অনলাইনে বিভিন্ন টুলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ফাইল কম্প্রেসের জন্য অনলাইন, অফলাইন বিভিন্ন ধরনের টুলস পাওয়া যায়, যা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে দ্বিতীয় মূল দলিলটি আমি যুক্ত করছি। দলিলগুলো প্রিভিউ করে নিব যে ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কি না। কিছু ক্ষেত্রে দলিল সাদা আসতে পারে। জমি মৌজা সিলেক্ট করে প্রথম দলিলের জমির তথ্য যুক্ত করব। খতিয়ান নম্বর, যেহেতু হোল্ডিং নম্বর আমি দিতে চাচ্ছি না, কারণ হোল্ডিংয়ে নামের একটু ত্রুটি আছে। 0 দিয়ে ক্লিক করলাম এবং ম্যানুয়ালি তথ্য বসাচ্ছি। জমির তথ্য ও সংখ্যা প্রদানের ক্ষেত্রে অবশ্যই ইংলিশে টাইপ করবেন, এতে করে কোনো সমস্যা হবে না। বাংলায় টাইপ করলে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে। তো আমি যে খতিয়ানটি ওপরে আপলোড করিনি, তাই সংরক্ষণ হচ্ছে না। আমি খতিয়ানটি আপলোড করে নিব, যেহেতু আমি সবকিছু ম্যানুয়ালি পূরণ করছি। প্রথম দলিলের জমির তথ্য সংরক্ষণ হওয়ার পর দ্বিতীয় দলিলের জমির তথ্য এন্ট্রি করব। আমাদের দ্বিতীয় দলিলটি একটি নামজারি খতিয়ান হতে করা হয়েছে, যার কারণে উপরে জরিপের নাম নামজারি দেওয়া হয়েছে। এখন খতিয়ান নম্বর ও খতিয়ান বা প্রদানের তারিখ দিলে
এই খতিয়ানটির হোল্ডিং যাচাই করে নিতে হবে, কারণ আমার হোল্ডিংটি এই মুহূর্তে জানা নেই। যদি আমার কাছে খতিয়ানের দাখিলা বা খাজনার চেক থাকতো তাহলে আমি সহজে দেখে নিতে পারতাম। যেহেতু আমার কাছে খাজনার চেক এই মুহূর্তে নেই, আমি অনলাইন থেকে দেখার চেষ্টা করব। তো এইটি মূলত অনেক পুরনো খতিয়ান, তাই সম্ভবত অনলাইনে খাজনা দেওয়া হয়নি। খারিজ অনলাইন হলেও অনলাইনে খাজনা দেওয়া হয়নি। তো আমরা এখানে 00 দিয়ে রাখতে পারি। এর ফলে আমাদের হোল্ডিং থেকে তথ্য না আসলেও, যেহেতু খতিয়ানটি একটি অনলাইন নামজারি খতিয়ান, এটা যাচাই হয়ে আসবে DLRMS সিস্টেম থেকে। মূলত তহসিল অফিস থেকে হোল্ডিং এর ভিত্তিতে জমির তথ্য চলে আসে। আর কিছু ক্ষেত্রে উভয় জায়গা থেকে তথ্য, DLRMS সিস্টেম থেকে বা হোল্ডিং এর তথ্য থেকে জমির তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসতে পারে। সংরক্ষণ করে আমি খতিয়ান, দাগ ও জমির পরিমাণ পুনরায় যাচাই করে নিব। যদি কোনো ত্রুটি ধরা পড়ে পদক্ষেপ গিয়ে সম্পাদন করতে পারেন। জমির তথ্যগুলো আমি পুনরায় দেখে নিচ্ছি, জমির পরিমাণ। এরপর দাতার তথ্য যুক্ত করব। আমাদের অবশ্যই রেকর্ডীয় মালিকের তথ্য যুক্ত করতে হবে। মাতার নাম জানা না থাকলে স্পেস দিয়ে দিবেন। ঠিকানা খতিয়ান দেখে দেবেন। খতিয়ানে যদি নিজ লেখা থাকে তাহলে খতিয়ানের মৌজাই হবে উক্ত ব্যক্তির ঠিকানা। আমি জমির পরিমাণ ভুল দিয়েছি, তাই নিচ্ছে না। 4.25 হবে। এবার দ্বিতীয় দলিলের জন্য দাতার রেকর্ডীয় মালিকের তথ্য যুক্ত করব। যেহেতু খতিয়ানটি DLRMS সিস্টেম থেকে যাচাই হয়েছে, আমরা অটোমেটিক নামটি পেয়ে গেলাম। নামজারি খতিয়ান দিকে ঠিকানাটি পূরণ করছি। এরপর দলিলের জমির পরিমাণ দিয়ে সংরক্ষণ করব। যেহেতু প্রথম দলিলের দুটি বায়া দলিল আছে, তাই আমাদের এখানে না সিলেক্ট করতে হবে। না সিলেক্ট করে পুনরায় রেকর্ডীয় মালিকের নাম দিতে হবে। যদিও এখানে আনারুল হক এর নাম দেওয়ার দরকার ছিল, কিন্তু এটি দিলে বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের মিউটেশন সার্ভারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সর্বশেষ দলিলের দাতাকেই রেকর্ডীয় মালিক হিসেবে দেখেন, যা একটি সমস্যা তৈরি করে। তো আপাতত আমি এভাবেই দিচ্ছি কাজের সুবিধার জন্য। এখানে দুটি বায়া দলিল যুক্ত করব। আমরা যেহেতু শীটে তথ্যগুলো তুলে রেখেছি, এর জন্য আমাদের তথ্যগুলো তুলতে অনেক সময় সাশ্রয়ী হচ্ছে এবং সেই সাথে কাজের চাপ অনেকটা কমে গিয়েছে। একটি বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে, নামজারি আবেদনের বর্তমান সিস্টেমে একটি আবেদন আপনি 7 দিন পর্যন্ত খসড়া করে রাখতে পারবেন না। তো আমি খসড়া নেওয়ার পরে সংরক্ষণ ও পরবর্তীতে ক্লিক করছি, কারণ আমি একবারই আবেদনটি সাবমিট দেব। আমার মতো করে তথ্যগুলো পূরণ করবেন। যদি খাজনা দেওয়া থাকে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। এরপর পরবর্তীতে ক্লিক করে পুনরায় আবেদনটি দেখে নিতে পারেন। আমি এখানে কাগজপত্রের সংযুক্তিগুলো একটু পুনরায় যাচাই করে নিচ্ছি। আমার এখানে নামজারি খতিয়ানটি আমি দেখতে পাচ্ছি না, কারণ এটি যাচাই হয়ে এসেছে। তাই সুবিধার জন্য আমি
অন্যান্য তেজ দিয়ে রাখলাম, যদিও না দিলেও ইউনিয়ন ভূমি কর্মকর্তা বা এসিল্যান্ড খতিয়ানটি তার তার ইন্টারফেসে যাচাই করে দেখতে পারবে। তবু আমি খতিয়ানটি আপলোড করে দিলাম অন্যান্যতে। এখন আমি চূড়ান্তভাবে 50 টাকা নোটিশ জারি ফি পেমেন্ট করে আবেদনটি সাবমিট করব। আবেদন সাবমিট হয়ে গেলে আবেদনের কপি সংরক্ষণ করে মূল কাগজপত্রের সঙ্গে রেখে দেব। এই 50 টাকা ফি পেমেন্ট হয়ে গেলেই আমার আবেদনটি সাবমিট হয়ে যাবে। পেমেন্ট কোনো কারণে ফেল হয়ে গেলে আপনার আবেদনটি ট্র্যাকিং সেকশনে গিয়ে পুনরায় পেমেন্টটি করতে পারবেন। মূলত আবেদনটি অলরেডি সাবমিট হয়ে গেছে। যদিও পেমেন্ট ফেল হয়ে যায়, এখন আমরা আবেদনের ট্র্যাকিং অপশনে গিয়ে পেমেন্ট করলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এরপর আবেদন প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনটি সংরক্ষণ করে নেবেন। নামজারি আবেদনের সময়সীমা ও ধাপসমূহ। নামজারি বা খারিজ নিষ্পত্তির সময়সীমা 28 দিন। এর কম বা বেশি সময় লাগতে পারে, অফিসে কাজের চাপের উপর নির্ভর করে এই সময়সীমা। নামজারির ট্র্যাকিং বোঝার উপায়। নাম্বার 1, আবেদনপত্র গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত। এর মানে আবেদন দাখিল হয়েছে এবং এসিল্যান্ডের নিকট আছে। নাম্বার 2, আবেদনপত্র গ্রহণ ও তদন্তের জন্য প্রেরণ। এর মানে এসিল্যান্ড মহোদয় আবেদনটি গ্রহণ করেছেন এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তার নিকট তা তদন্তের জন্য প্রেরণ করেছেন। নাম্বার 3, প্রস্তাবপত্র প্রেরণ খসড়া খতিয়ান সহ। এর মানে ইউনিয়ন ভূমি কর্মকর্তা তদন্ত করে আবেদনটি সঠিক থাকায় এসিল্যান্ডের নিকট একটি খসড়া খতিয়ান প্রস্তাব করে এসিল্যান্ডের নিকট আবেদনটি প্রেরণ করেন। নাম্বার 4, প্রতিবেদন প্রেরণ। এর মানে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবেদনে ভুল, দলিলের সমস্যা, খাস, অন্যান্য ত্রুটি থাকায় এসিল্যান্ডের নিকট একটি নেগেটিভ রিপোর্ট বা প্রতিবেদন পাঠিয়েছেন। এর মানে এই নামজারিতে সমস্যা আছে। এরপরও যদি আপনি প্রমাণ করতে পারেন ইউনিয়ন ভূমি কর্মকর্তার প্রতিবেদন তদন্তটি সঠিক নয়, তাহলে আপনি এসিল্যান্ড মহোদয়কে অবগত করে পুনরায় পুনঃতদন্তের জন্য আবেদনটি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার নিকট প্রেরণ করাতে পারেন। এরপর তিনি তা সঠিক করে পুনরায় প্রস্তাব আকারে খসড়া খতিয়ান প্রেরণ করবেন। আবেদনটি সঠিক হয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা অফিস থেকে খসড়া খতিয়ান আকারে প্রস্তাব হয়ে আসলে এসিল্যান্ড মহোদয় আবেদনটি মঞ্জুর বা নামঞ্জুর করতে পারেন সরাসরি। নাম্বার 5, শুনানির আদেশ। প্রয়োজনে এসিল্যান্ড মহোদয় ইউনিয়ন ভূমি অফিস থেকে আবেদনটি আসার পর শুনানির একটি তারিখ নির্ধারণ করে সার্ভেয়ারের নিকট আবেদনটি প্রেরণ করেন এবং সার্ভেয়ার তার প্রয়োজনীয় যাচাই সাপেক্ষে পুনরায় আবেদনটির একটি প্রতিবেদন এসিল্যান্ড মহোদয়ের নিকট প্রেরণ করেন। নাম্বার 6, সার্ভেয়ারের প্রতিবেদন প্রেরণ। সার্ভেয়ার প্রতিবেদন দিলে এসিল্যান্ডের আইডিতে সার্ভেয়ারের প্রতিবেদন প্রেরণ এই লেখাটি দেখিয়ে আবেদনটি অবস্থান করবে। নাম্বার 7, নামজারি আবেদন মঞ্জুর বা নামঞ্জুর। সার্ভেয়ারের আইডি থেকে আবেদনটি আসার পর এসিল্যান্ড মহোদয় আবেদনটি মঞ্জুর বা নামঞ্জুর করতে পারেন। মঞ্জুর হলে ডিসিআর পেমেন্টের অপশন পাবেন, ডিসিআর বা খতিয়ানের ফি পেমেন্টের অপশন পাবেন এবং নামঞ্জুর হলে প্রয়োজনীয় ব্যাখ্যা দেয়া থাকবে। এছাড়া যদি সার্ভারজনিত কারণে কোনো কাগজপত্র আপলোড না হয় বা এডিশনাল কোনো কাগজের প্রয়োজন হয়, তাহলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা অথবা এসিল্যান্ড আবেদনের যে কোনো পর্যায়ে গিয়ে কাগজপত্রের চাহিদা দিয়ে নাগরিক কর্নারে আবেদনটি প্রেরণ করবেন এবং নাগরিক ভূমি সেবা প্রোফাইলে লগ ইন করে নামজারি ট্র্যাকিংয়ে গিয়ে কাগজপত্র আপলোড করে পুনঃ সাবমিট করলে ওই কর্মকর্তার নিকট কাগজপত্র চলে যাবে এবং তিনি বাকি কাজ সম্পন্ন করবেন। এখন সাবমিট করা খারিজের আবেদনটির ট্র্যাকিং দেখাবো। উল্লেখ্য, আবেদনকারী ব্যক্তি স্বল্প সময়ের জন্য ছুটি নিয়ে জরুরি টাকার প্রয়োজনে জমিটি বিক্রয় করবেন, এর জন্য নামজারি করছেন। তিনি এসিল্যান্ড মহোদয়কে তার বিষয়টির প্রয়োজনীয়তা বুঝিয়ে দ্রুত নামজারি করার ব্যবস্থা করেন। এখানে নামজারি আবেদন ট্র্যাকিং এর জন্য মিউটেশন ট্যাবে ক্লিক করতে হবে। এডিশন ট্যাবে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি আবেদন। মূলত নিচের আবেদনটি ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়েছে এবং প্রথম আবেদনটি এই মুহূর্তে করা হলো এবং তা এসিল্যান্ডের কাছেই আছে। তো যাই হোক, ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করলে এরকম দেখাবে। মূলত এই আবেদনটি ভুল হয়েছিল, যার কারণে তৃতীয় আবেদনটি করা হয়েছে। তো তৃতীয় আবেদনটি আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন ভূমি অফিস থেকে চলে এসেছে এবং সেকেন্ড অর্ডারও
দিয়ে দিয়েছে। সঠিক আবেদনটি আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন ভূমি অফিস থেকে এসেছে এবং আমরা তা সংরক্ষণ করে রেকর্ড করতে পারিনি। ইতিমধ্যে শুনানির তারিখ হয়ে গেছে। এখানে উপরে খসড়া খতিয়ান আমরা দেখে নেবেন। এখানে আবেদনের তারিখ ২১ তারিখ এবং আবেদনের তারিখ ২২ তারিখ এবং ২২ তারিখেই তা ইউনিয়ন ভূমি অফিসে চলে যায় এবং ২২ তারিখেই ইউনিয়ন ভূমি কর্মকর্তা এসএলএন অফিসে প্রেরণ করেন এবং ২২ তারিখেই ২৩ তারিখে শুনানির তারিখ দেখিয়ে একটি শুনানির তারিখ ধার্য করা হয়। তো এ পর্যায়ে আমরা পরদিন ২৩ তারিখ যাচাই করে দেখি খতিয়ান প্রস্তুত হয়ে গেছে। তো খতিয়ান প্রস্তুত হওয়ার পর আমরা ধারাবাহিকতা দেখতে পাবো আবেদন ২২ তারিখ এবং খতিয়ান ২৩ তারিখ। তো এখানে ইউনিয়ন ভূমি কর্মকর্তা যেহেতু বিষয়টি জানেন, তিনি আগেই সবকিছু তদন্ত করে রেখেছিলেন, যার কারণে কাজটি স্বল্প সময়ে করা সম্ভব হয়েছে। আমরা ডিসিআর পেমেন্ট করছি এখন। ডিসিআর পেমেন্ট হয়ে গেলেই খতিয়ানটি আমরা দেখতে পারবো। মূলত এই ১১০০ টাকা এবং আবেদনের সময় ৭০ টাকা, এটি হচ্ছে সরকারি ফি। এর বাইরে যিনি আবেদন করবেন তাকে কিছু খরচ দিতে হবে বা চার্জ দিতে হয়। যাই হোক, এখন আমরা আবার পুনরায় মিগ্রেশনে অপশনে যাব এবং খতিয়ান প্রদান হয়ে গেছে। এখন আমরা খতিয়ান ও ডিসিআর বা রসিদ ১১০০ টাকা পেমেন্টের রসিদ দেখতে পারবো। এটি মূলত লামজারি খতিয়ান। এটি আমরা আপাতত সেভ করব, কারণ এই জমিটির খাজনা প্রদান করে খুব দ্রুত রেজিস্ট্রি করা হবে। কারণ এই আবেদনকারী খুব স্বল্প সময়ের জন্য এলাকায় এসেছিলেন, তিনি মূলত বাইরে থাকেন। যাই হোক, এটি আমরা খতিয়ানটি সেভ অ্যাজ পিডিএফ করে খাজনার আবেদন করব এই মুহূর্তে। খতিয়ান ও ডিসিআর আপনি প্রিন্ট করে কাস্টমারকে ডেলিভারি দিবেন বা নাগরিককে ডেলিভারি দিয়ে দিবেন এবং এই খতিয়ানটি সেভ করে খতিয়ানের সঙ্গে পূর্বের যদি কোনো খাজনা চেক থাকে তা একসঙ্গে অ্যাটাচ করে ভূমি সেবা পোর্টালের খাজনা অপশনে গিয়ে নতুন খতিয়ানটি সংযুক্ত করবেন। খতিয়ানটি সংযুক্ত করে সংরক্ষণ করলে একটি খাজনার আবেদন হয়ে যাবে। খাজনার আবেদন হয়ে গেলে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে অবগত করলে তিনি সেটা অনুমোদন দেবেন এবং অনুমোদন হয়ে গেলে হোল্ডিং তালিকায় দেখতে পারবেন। হোল্ডিং তালিকা থেকে পেমেন্ট সম্পন্ন হলে তা দাখিল অপশনে আপনি চেক দেখতে পারবেন। যাই হোক, আমরা এই মুহূর্তে খতিয়ানটি আপলোড করে নিজস্ব মালিকানা সংরক্ষণ করে দিব। নিজেও এই কমিশনে অপেক্ষমান ইউনিয়ন ভূমি কর্মকর্তা খতিয়ানটি যাচাই করে তিনি হোল্ডিং অনুমোদন দিলে আবেদনকারী খাজনা দিতে পারবেন। আমি এই ব্যাপারে মেলনে জিনিস করতে যাবো তখনই তো আমি এখন খতিয়ান এবং ডিসিআর সেভ করে কাস্টমারকে ডেলিভারি করব। মূলত একটি নামজারি আবেদন ২৮ দিনের মধ্যে হতে হয় এবং প্রয়োজনে তা দ্রুত করতে পারে, সেটা পুরোটি নির্ভর করে এসএলএন মহোদয়ের বিবেচনার উপর। যেহেতু এই ব্যক্তি প্রমাণ করতে পেরেছেন তার খারিজটি খুব দ্রুত লাগবে এবং নতুন এসএলএন মহোদয় জয়েনের পর একটা অনিশ্চয়তা কাজ করছে, তাই তিনি বর্তমান এসএলএনকে কোনোভাবে কনভিন্স করে তাকে বিষয়টি বুঝিয়ে রাজি করান। ওয়ারিশ মূলে নামজারি মূলত দুইভাবে হয়। প্রথমত, কোনো রেকর্ডীয় মালিক মৃত হওয়ার পর তার ওয়ারিশগণ একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করে তার মাধ্যমে একটি বন্টন দলিল করবেন। বন্টন দলিলে ওয়ারিশগণ প্রত্যেকের নিজ অংশে সুবিধা মতো জমি নিতে পারবেন প্রত্যেকের সমঝোতার মাধ্যমে। এক্ষেত্রে ওয়ারিশগণ পৃথকভাবে বন্টন দলিলে সুবিধা মতো বন্টনকৃত তার অংশ নামজারি করতে পারবে। আবার বন্টন দলিল যদি না থাকে, সেক্ষেত্রে
ওয়ারিশ মূলে নামজারি আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক ওয়ারিশগণকে একটি নামজারি আবেদনের আওতাভুক্ত হতে হবে এবং মৃত ব্যক্তির যতগুলো রেকর্ডীয় খতিয়ান আছে, যতগুলো দাগ আছে, প্রত্যেক দাগেই প্রত্যেক ওয়ারিশকে জমি নিতে হবে। এক্ষেত্রে ওয়ারিশগণ একটি স্পেসিফিক দাগে বেশি বা কম জমি নিতে পারবে না। বন্টন দলিল ছাড়া ওয়ারিশ মূলে নামজারি আবেদনের সময় পুনরায় ওয়ারিশ সনদটি বন্টন দলিলের ঘরে আপলোড দিতে পারেন। নামজারি ও জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ টুলস। প্রথমে যে টুলসটির কথা বলবো তা হলো হিসাব ক্যালকুলেটর। হিসাব ক্যালকুলেটর পেতে প্রথমে key2basics.com এ গিয়ে সবার নিচে সকল টুলসে যেতে পারেন। সকল টুলসে গিয়ে খতিয়ানের অংশ ক্যালকুলেটর এখানে যাবেন। এখানে গিয়ে নামের পাশের হিস্সা 0.025 এবং খতিয়ানের সকল জমির পরিমাণ তুলবেন। এখানে মোট 11টি দাগ রয়েছে, তো আমি 11টি ঘর নিলাম। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ঘর নিতে পারবেন। এখানে আমি আরো একটি ঘর দিচ্ছি, সেটা হচ্ছে মোট জমির জন্য। এখানে 413 শতক। এর মানে প্রথম ব্যক্তির প্রত্যেক দাগে জমির পরিমাণ এভাবে, এবং যদি মোট হিসাব করতে যাই সেক্ষেত্রে মোট খতিয়ানের 413 শতক থেকে তার জমি 103.25। এই ব্যক্তি এর বেশি জমি বিক্রয় করতে পারবে না, বিক্রয় বা হস্তান্তর করতে পারবে না। এখন যদি আমরা তৃতীয় ব্যক্তির জমির হিসাব বের করতে চাই তাহলে পুনরায় তা তোলার দরকার নেই। এখানে শুধু হিসাব পরিবর্তন করে দিলেই তার জমির পরিমাণ বের হয়ে আসবে। এই হিসাবটি ম্যানুয়ালি করার জন্য 0.125 গুণন 413 অন্তত এভাবে হয়। নামের পাশের হিস্সা ও জমির পরিমাণ দিয়ে গুণ করলেই উক্ত ব্যক্তির জমির পরিমাণ বের হয়ে আসবে। কিন্তু আমরা এটি খুব সহজেই করতে পারি এই ক্যালকুলেটরের মাধ্যমে, যা অনেক সময় সাশ্রয়ী। এরপর আমরা আরেকটি টুলস দেখব যা খুবই গুরুত্বপূর্ণ। তো আমার সকল টুলসের সঙ্গে সকল টুলসের লিঙ্ক আপ করা আছে। এখানে আমরা সকল টুলসে গেলেও সেই টুলসটি পাবো। আবার টুলসের নিচেও এভাবে প্রত্যেক টুলসের লিঙ্ক দেওয়া আছে। তো আমরা যদি সকল টুলসে যাই তাহলে আমরা দেখতে পারবো দ্বিতীয় টুলসটি হচ্ছে যৌথ নামজারির তফসিল বন্টন ক্যালকুলেটর। আমরা যৌথ নামজারি করতে গিয়ে যদি জমির পরিমাণ এক একজনের এক এক রকম হয়, সেক্ষেত্রে কিভাবে তাদের নামের পাশে হিস্সা বসাবো। মূলত নামের পাশে জমির পরিমাণ বসে না, নামের পাশে জমির হিস্সা বসে। তো আমরা জমির পরিমাণ দিয়ে কিভাবে হিস্সা বের করব। এর জন্য ধরুন এখানে 5 জন আবেদনকারী। প্রথম ব্যক্তির জমির পরিমাণ 96, দ্বিতীয় ব্যক্তির জমির পরিমাণ 50, তৃতীয় ব্যক্তির জমির পরিমাণ 18, চতুর্থ ব্যক্তির জমির পরিমাণ 15, পঞ্চম ব্যক্তির জমির পরিমাণ 50। তো এখন যদি আমরা এখানে সাবমিটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো মোট জমির পরিমাণ 229 শতক বা 2 একর 29 শতক। এখন যৌথ নামজারি আবেদনের ক্ষেত্রে প্রত্যেকের নামের পাশে 419, 218, 79, 66, 218 এভাবে আমরা হিস্সা বসাবো। key2basics.com এর জমি জমা সংক্রান্ত প্রয়োজনীয় টুলসের মধ্যে আমরা আরও কিছু টুলস দেখতে পাই। দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ অনুপাত ক্যালকুলেটর, জমির স্কোয়ার ফুট ক্যালকুলেটর, উত্তরাধিকারী ক্যালকুলেটর, সারা দেশের মৌজা ম্যাপ। তো আমরা এই মুহূর্তে উত্তরাধিকার ক্যালকুলেটরটি দেখব, বাকিগুলো আপনারা দেখে নেবেন। আমরা উত্তরাধিকার ক্যালকুলেটরটি দেখে নেব কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সচরাচর আপনার প্রয়োজন হতে পারে। তো অ্যাপটি ওপেন করি। এটি অনেক ফাস্ট এবং লাইট ওয়েট এবং অনেক ডিটেলস বর্ণনা সহ আপনি তথ্যগুলো পেয়ে যাবেন।
ধরুন কোনো মৃত ব্যক্তির 1 স্ত্রী, 2 পুত্র, 3 পুত্র, 2 কন্যা আছে এবং তার জমি আছে 50 শতক। তো এখন ফলাফলে ক্লিক করলে আমরা তার জমির পার্সেন্টেজ দেখতে পারবো এবং সেই সাথে জমির পরিমাণ দেখতে পারবো। জমিগুলো আমরা এভাবে ক্লিক করে কপি করতে পারবো। এছাড়া এখানে জমির উত্তরাধিকার হিসাবের ধাপগুলো এখানে দেখানো হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কিটু বেসিক্স ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও আসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন। কোনো অংশ বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানান, যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই ভিডিওতে দেখানো সবগুলো গুগল শিট, টুলস ও ফাইল স্ক্যান করার জন্য কম্পিউটার ও মোবাইলের প্রয়োজনীয় অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে যুক্ত করা আছে। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নম্বর, ফেসবুক পেজ, গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেয়া আছে। আরও কিছু জানতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু পারি আপনাদের সহায়তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।